গুড মর্নিং স্টুডেন্ট। গতদিন আমরা অধিবৃত্ত শেষ করেছিলাম, তো আজকে আমরা উপবৃত্ত বা ইলিপস এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার আগে দেখো, আমরা যেটা জেনেছিলাম যে ফার্স্ট অফ অল প্রকৃত কনিক হচ্ছে কি, একটা নির্দিষ্ট বিন্দু এস এবং একটা নির্দিষ্ট সরলরেখা এল থেকে কোনো গতিশীল বিন্দুর দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলেছিলাম সেটাকেই বলা হয় উৎকেন্দ্রতা। এবং সেই উৎকেন্দ্রতার মান যখন একের সমান তখন হচ্ছে আমাদের অধিবৃত্ত বা প্যারাবোলা, যেটা আমরা করে এসেছি, যেটা আমাদের শেষ হয়ে গেছে। এবছরের সিলেবাসে আমাদের উপবৃত্ত আছে, পরাবৃত্ত আমাদের নেই, তবু উপবৃত্ত করলে পরাবৃত্ত মোটামুটি হয়ে যায়। তো আজকে আমাদের যেটা কাজ হবে, বুঝতেই পারছো যে উৎকেন্দ্রতা কি হবে না, একের ছোট হবে। আরো স্পেসিফিক্যালি বললে এটার মান জিরোর বড় হবে, অর্থাৎ ই এর মান যদি শূন্যর বড় হয় একের ছোট হয়, অর্থাৎ উৎকেন্দ্রতা যদি শূন্যর বড় হয় একের ছোট হয়, তাহলে যে কনিক সেকশনটা আমরা পাবো তাকে আমরা বলি উপবৃত্ত। তো চলে আসি আমরা আমাদের আজকের ক্লাসে। লিখছি তাহলে একই জিনিস, কোন সমতলের ওপর একটি বিন্দু যদি এমন ভাবে চলমান হয় যে ওই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দুর দূরত্ব দুটির অনুপাত সর্বদা কি হবে, সর্বদা ধ্রুবক হয়, সর্বদা ধ্রুবক হয়। এবং ওই ধ্রুবকের মান শূন্য থেকে বড় এবং এক থেকে ছোট হলে, এক থেকে ছোট হলে তবে ওই বিন্দুর সঞ্চার পথকে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে উপবৃত্ত বলে, যেটাকে আমরা বলছি ইলিপস। তাহলে এখানে কি দেখলাম আমরা, তাহলে এক্ষেত্রে উৎকেন্দ্রতা ই এর মান সর্বদাই কি হবে, শূন্যর বড় এবং একের ছোট, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি
যে উপবৃত্তের যে সমীকরণ তার সাধারণ সমীকরণটা কি হবে। তো এখানে হেডিং করা যাক উপবৃত্তের সাধারণ সমীকরণ। তো আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ বের করার চেষ্টা করছি। তো উপবৃত্তের সাধারণ সমীকরণ বের করতে গেলে আমি একটা ছবি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো ছবিটা, এই হচ্ছে আমাদের একটা ছবি। কি বলছে এই ছবিটাতে? বলছে যে এর নাভি হচ্ছে এস, তো এইটা হচ্ছে আমরা ধরছি এস নাভি। জেড কে, এই যে দেখতে পাচ্ছ এখানে জেড কে, এটা হচ্ছে নিয়ামক, আর এর উৎকেন্দ্রতা হচ্ছে ই। তাহলে লিখি এগুলোকে আমরা লিখছি যে ধরি যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার নাভি হলো এস, তার নাভি এস, জেড কে নিয়ামক এবং উৎকেন্দ্রতা হচ্ছে ই, এবং যেটা ডেফিনেটলি কি হবে, একের ছোট, লেস দেন 1। এবার কি করছি আমরা, এস এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে, এস বিন্দু থেকে নিয়ামক জেড কে এর উপর এস জেড লম্ব টানলাম আমরা। তাহলে যখনই লম্বটা টানলাম, আমি এস থেকে যখন জেড কে এর উপরে লম্ব টানলাম, তো দেখতে পাচ্ছি যে এই যে উপর লাল রঙের উপর এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে, দিয়ে বলছি যে এ বিন্দু মানে ওই যে এস জেড এর উপর একটা বিন্দু নিলাম এ বিন্দু এস জেড কে E:1 অনুপাতে ভাগ করছে। অন্য কালারে লিখছি, খুব ইম্পর্টেন্ট এটা, এই রেশিওটা E:1 অনুপাতে, এই অনুপাতে বিভক্ত করছে, এই অনুপাতে, এবং জেড এস এর বর্ধিতাংশ মানে বুঝতে পারছো, জেড এস কে যদি বর্ধিত করি তাহলে এই রেখাটা পাচ্ছি। এই জেড এস এর বর্ধিতাংশের উপর, জেড এস এর বর্ধিতাংশের উপর অবস্থিত এ ড্যাশড বিন্দু, অর্থাৎ এই যে বিন্দুটা এখানে নেওয়া হয়েছে, এই বিন্দুটা হচ্ছে এ ড্যাশড। মানে আমি আপাতত নাভি জানি, নিয়ামক জানি, আর কিন্তু কিছু জানি না। আমি নাভি থেকে নিয়ামকের উপর লম্ব টানলাম, যে লম্ব টানার ফলে যে সরলরেখাটা পাচ্ছি তার উপরে এ এমন একটা বিন্দু নিলাম যে বিন্দুটা এস জেড কে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আর জেড এস কে যদি বাড়িয়ে দেওয়ার ফলে তার উপরে এ ড্যাশড একটা বিন্দু আমরা নিচ্ছি, যে বিন্দুটা আবার এস জেড কে E:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, তো সেটাই লিখছি, বর্ধিতাংশের উপর অবস্থিত এ ড্যাশড বিন্দু এস জেড কে, ক্লাস 9 করেছি আমরা অন্তঃসমান্তরিক খণ্ডক বহিঃসমান্তরিক খণ্ডক, মনে করে দেখো, এস জেড কে E:1 অনুপাতে
বহির্বিভক্ত করে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? ছবি অনুযায়ী কি পাচ্ছি? ছবিটাকে একটু যদি ছোট করি, আমি ছবিটা মানে এই ছবিটা এটাই থাকবে, কিন্তু আমি একটু ছোট করে পাশে রাখি ছবিটা না রাখলে তো বুঝতে পারবো না। ছবিটা আমার এখানে থাক ছোট করে। এবার আমরা কি হচ্ছে তাহলে লক্ষ্য করে দেখো এখানে এস এ বাই এ জেড, বড় করে দেখো, এস এ বাই এ জেড, এটাও E:1 বা E/1, তাহলে লিখছে এখানে। তাহলে সুতরাং এস এ বাই এ জেড দুটোই হচ্ছে ডিস্টেন্স, এটার অনুপাতটাই তো ই, উৎকেন্দ্রতা। কারণ দেখো গতিশীল বিন্দু মানে আমরা ধরে নিয়েছি এই বিন্দুটা হচ্ছে এস জেড কে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এস এ আর এ জেড এর অনুপাত কত হবে? E:1 হবে বা E/1 হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস এ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ জেড। এটা আমরা দিয়ে রাখছি 1 নম্বর সমীকরণ, থাকলো এটা আমাদের। ঠিক আছে, এদিকে আসি এবার, ছবিটা থাক এখানে। আচ্ছা, এবং দেখো এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড বহির্বিভক্ত করছি যখন, এস এ ড্যাশ এর দূরত্ব আর এ ড্যাশ জেড বহির্বিভক্ত করছে যেহেতু, তাহলে এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড সমান সমান সেটাও E:1 হবে, এবং এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড এটাও হচ্ছে E:1 মানে E/1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস এ ড্যাশ ই ইন্টু এ ড্যাশ জেড। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, নাম দিয়ে রাখলাম। এবার কিছু জিনিস আমাদেরকে ধরে নিতে হচ্ছে। ধরি এই যে এ থেকে এ ড্যাশ এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা ধরে নিচ্ছি 2a। ধরি এ ড্যাশ ইকুয়াল টু 2a, এবং এ ড্যাশ এর মধ্যবিন্দু সি, মানে এই বিন্দুটা ধরে নিচ্ছি কত? সি। তাহলে সি এর দৈর্ঘ্য যা হবে সি এ ড্যাশ এর দৈর্ঘ্য তাই হবে, এবং টোটালটা যদি 2a হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কত হবে? a হবে। এইবার আমরা আসছি 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। কি যোগ করে পাবো? 1 এ কত পেয়েছিলাম? বাঁ দিকে ছিল এস এ, 2 এর বাঁ দিকে আছে এস এ ড্যাশ, 1 এর ডান দিকে ছিল আমাদের এ জেড, আর 2 এর ডান দিকে কত আছে? এ ড্যাশ জেড। তাহলে এস এর সঙ্গে এস এ ড্যাশ যোগ করছি, মানে কি এই পুরোটা পাচ্ছি, এ ড্যাশ কে পাচ্ছি। তাহলে এখানে লিখে দিচ্ছি, বা এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই ইন্টু, দেখো এ জেড কে আমরা কি এটা লিখতে পারি? সি জেড মাইনাস সি এ জেড আছে, সি জেড মাইনাস সি এ। এই পুরোটা থেকে আমার দরকার হচ্ছে এ জেড, মানে আমার দরকার এখান থেকে এইটুকুনি দরকার, লাল কালি দিয়ে দেখি, এইটুকুনি আমার দরকার এ জেড।
ঠিক আছে, আমরা কি করছি, সি জেড নিলাম, তার থেকে এ জেড বাদ দিয়ে দিলাম, সরি, সি জেড নিলাম, সি জেড থেকে সি এ বাদ দিয়ে দিলাম। আমরা সি জেড নিলাম, সেখান থেকে যদি সি এ বাদ দিই তবে আমার এ জেড থাকছে। তো সেই জিনিসটা এখানে লেখা হচ্ছে, এ জেড কে আমি এই জিনিসটা লিখলাম, সি জেড মাইনাস সি এ। একই রকম ভাবে এ ড্যাশ জেড যেটা আছে সেটাকে আমরা লিখতে পারছি, দেখো, এ ড্যাশ সি, সি এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড, তাহলে সি এ ড্যাশ সি প্লাস সি জেড। এটা হচ্ছে আমি সেন্টার ধরছি আর কি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সি এ আর এ ড্যাশ সি, সি এ আর এ ড্যাশ সি, এই দুটো তো সেম দৈর্ঘ্যে, কারণ টোটালটা ধরেছিলাম 2a, এই যে টোটালটা ধরেছিলাম 2a, আর সি এর সঙ্গে সি এ ড্যাশটা সেম, তাহলে সি এ মাইনাস আর সি এ ড্যাশ প্লাস কেটে গেল। তাহলে এখান থেকে এটা পাচ্ছি দুটো সি জেড, মানে 2e ইন্টু সি জেড, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আবার এ এ ড্যাশের জায়গায় কত বসাতে পারি, এ এ ড্যাশের জায়গায় 2a বসাতে পারি, 2 কেটে গেল। তাহলে এখান থেকে সি জেড ইজ ইকুয়াল টু যেটা হয়ে যাচ্ছে এ বাই ই। সি জেড বলতে কি বোঝাচ্ছে, সি জেড বলতে বোঝাচ্ছে এই বিন্দু থেকে এটার দূরত্ব। তার মানে এই যে সরল রেখাটা, তার সরল রেখাটার সমীকরণ তার মানে কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই হয়ে যাচ্ছে। বেশ, আবার এবার আমরা আবার 2 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি, 2 বিয়োগ 1 করে পাই। এই ছবিটাকে তুলে নিই, ছবিটা তাহলে 2 থেকে 1, 2 এর বাঁ দিকে ছিল আমার হচ্ছে এস এ ড্যাশ, 1 এর বাঁ দিকে ছিল এস এ, ই কমন নিলে এ ড্যাশ জেড থেকে এ জেড বিয়োগ হবে। একই রকম ভাবে এস এ ড্যাশ যেটা আছে, দেখো, এস এ ড্যাশ, এস এ ড্যাশ, এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, সি এস প্লাস সি এ ড্যাশ। তো লিখি, বা এস এ ড্যাশ কে আমরা লিখতে পাচ্ছি সি এস প্লাস সি এ ড্যাশ মাইনাস এস এ যেটা আছে, এস এ কে আমরা কি লিখতে পারবো, সি এ মাইনাস সি এস। তো লিখি সি এ মাইনাস সি এস। আর এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড থেকে এ জেড কে যদি বাদ দেওয়া যায়, দেখো পুরোটা এ ড্যাশ জেড মানে এখান থেকে শুরু করে পুরোটা, তার থেকে এ জেড কে বাদ দিলে আমরা পাচ্ছি কত, এ এ ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে আসছে সি এস প্লাস সি এ ড্যাশ মাইনাস সি এ প্লাস সি এস ইজ ইকুয়াল টু ই ইন্টু এ এ ড্যাশ ধরা আছে 2a, সি এ ড্যাশ আর সি এ কেটে গেল। তাহলে এখান থেকে 2cs ইজ ইকুয়াল টু ই 2a, 2 কেটে গেল। তাহলে cs ইজ ইকুয়াল টু ই ইন্টু এ, cs মানে ই ইন্টু এ। তার মানে আমরা যেটা বলতে পারছি যে এই এস বিন্দুটা স্থানাঙ্ক তার মানে কত হবে, এই, এটাকে এই কমা 0 বলতে পারি। এইবার যেটা অলরেডি আমি এখানে একে দিয়েছি সেই জিনিসটাকে আনছি আমরা। এবার ধরে নিচ্ছি যে সি হচ্ছে আমার মূল বিন্দু, ধরি সি মূল বিন্দু,
CAX রেখা, এটা হচ্ছে x অক্ষ, এবং C বিন্দুগামী ও AA' এর উপর লম্ব CY রেখা y অক্ষ। তার মানে আমরা এইটাকে ধরে নিচ্ছি x অক্ষ আর এইটাকে ধরে নিচ্ছি y অক্ষ। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, এবার যেটা বলছিলাম, তাহলে সুতরাং S এর স্থানাঙ্ক কি হবে? S বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে AE, 0, অর্থাৎ নাভির স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। এবং ওই জেটকে যে নিয়ামক, জেটকে নিয়ামকের সমীকরণ কি হবে? জেটকে নিয়ামকের সমীকরণ হবে x is equal to a by e, কারণ দেখো এই যে CZ টা কত পেয়েছিলাম আমরা? a by e পেয়েছিলাম। এই দেখো CZ is equal to a by e, তাহলে CZ a by e মানে z বিন্দু স্থানাঙ্ক a by e, 0, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি a by e, 0 হয়, তাহলে এই যে সরলরেখাটা যেটা y অক্ষের সমান্তরাল, সেটা কত হবে? x is equal to a by e হবে। তাহলে এখানে দুটো জিনিস পেয়ে গেলে, একটা পেয়ে গেলে হচ্ছে নাভির স্থানাঙ্ক, আর একটা পেলে নিয়ামকের সমীকরণ। এইবার আমরা ধরে নিচ্ছি যে উপবৃত্তের উপরে P হচ্ছে একটি গতিশীল বিন্দু। এটা আমরা নেক্সট পেজে যাই, এই পেজটা সেভ করে নিই, নেক্সট পেজে আমরা যাই। এবার আমরা ধরে নিচ্ছি যে ধরি উপবৃত্তের উপর অবস্থিত P, ধরে নিচ্ছি যেটা XY, যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি, যে কোনো একটি বিন্দু। তাহলে এবার যদি আমরা একটু বড় ছবি আঁকতে হবে আমাদের, বড় ছবি আঁকলে হবে না, অর্থাৎ আমাদেরকে এই ছবিটা তুলতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করছি? এর ওপরে P একটা যে কোনো বিন্দু ধরে নিচ্ছি। ধরে যাক P বিন্দুটা হচ্ছে এখানে, ধরে নিলাম P বিন্দুটা। তাহলে আমাদের যে সূত্র কি বলে? SP আর PM মানে হচ্ছে এটা যে নিয়ামক থেকে, এই গতিশীল বিন্দু থেকে নাভির দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে নিয়ামকের দূরত্বের অনুপাতটা কি হবে? লেস দ্যান 1 হবে।
এটা আমরা জানি। তাহলে এবার এখানে কি লিখছি, পি একটি যে কোনো বিন্দু। এবার এস পি যোগ করা হলো, এস পি যোগ করলাম, এই যে এস আর পি যোগ করেছি সবুজ কালি দিয়ে, এবং জেড কের ওপর এবং জেড কের ওপর পিএম লম্ব অঙ্কন করলাম। তাহলে লম্ব অঙ্কন করি, জেড কের ওপর পিএম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এম, লম্ব অঙ্কন করলাম। এবার উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী কি হবে, বাই ডেফিনেশন উপবৃত্তের সংজ্ঞানুযায়ী আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে এসপি বাই পিএম সমান সমান হবে ই। তাহলে এখান থেকে এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, দুদিকে যদি বর্গ করে দিই তাহলে এসপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। এবার এসপি, পি বিন্দু স্থানাঙ্ক তো আমাদের ছিল এক্স কমা ওয়াই, এস বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি এই কমা জিরো, তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তার বর্গ যদি হয় তাহলে কি হবে, এক্স মাইনাস এই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। পিএম স্কোয়ার মানে পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এখানে কত লিখতে পারছি আমরা, এক্স মাইনাস ই স্কোয়ার পিএম স্কোয়ার। দেখো পিএম স্কোয়ার মানে এসপি স্কোয়ার মাইনাস এস এম স্কোয়ার, এসপি স্কোয়ার তো এটাই হয়। আলটিমেটলি যেটা পাবো আমরা সেটা হচ্ছে এক্স মাইনাস এ বাই ই তার হোল স্কোয়ার। এক্স বলতে এটা, আর এ বাই বি বলতে এখান থেকে শুরু করে এতটা, কারণ সরি এইটা এম, এটা না, পি থেকে তো নিয়ামকের উপর লম্ব টানছি পিএম, তাহলে আমার পিএম চাই। পিএম মানে হচ্ছে এটা যদি এন নাম দিই এন জেড, এন জেড মানে হচ্ছে আবার এটা সি, সি জেড মাইনাস সি এন, সি জেড মানে হচ্ছে এ বাই ই, আর সি এন হচ্ছে আমার এক্স, তাহলে এ বাই ই মাইনাস এক্স এর হোল স্কোয়ারে যা হয় এক্স মাইনাস এ বাই ই হোল স্কোয়ারও তাই হয়। এবার যদি এটাকে বর্গ করে দিই আমরা তাহলে কি পাচ্ছি দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বাই ই ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার বাই ই স্কোয়ার। এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসছি, এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুলোকে, ওয়াই স্কোয়ার তো একটাই আছে এখানে, বাকিগুলো লিখি, মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ই স্কোয়ার এক্স স্কোয়ারটা চলে গেছে, আচ্ছা ই স্কোয়ার দিয়ে এটা গুণ করলে হচ্ছে মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার। দেখো এদিকের মাইনাস টু এ ই এক্স এদিকের মাইনাস টু এ ই এক্স কেটে যাচ্ছে, এই দুটো থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই পড়ে থাকছে ওয়ান মাইনাস ই স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ই স্কোয়ার। তো যদি এই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা লিখছি এটা, বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এই যে পার্টিকুলারলি এই জায়গাটার জন্য এত কিছু করানো হলো, এখান থেকে দেখো উৎকেন্দ্রটা তবেই আমরা পাবো। এখান থেকে পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখান থেকে ই স্কোয়ার সমান সমান পাচ্ছি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এ বি যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এটা পাবো। তাহলে এই যে আকারটা এলো অধিবৃত্তের, উপবৃত্তের, এই আকারটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল আকার বা সাধারণ আকার কোনো উপবৃত্তের। এটা আদর্শ সমীকরণও বলতে পারো। এটাকে আমরা বলতে পারি উপবৃত্তের আদর্শ সমীকরণ। উপবৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। একটু লক্ষ্য করে দেখো যে এইটার ক্ষেত্রে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ইটা যেহেতু একের ছোট একটা ফ্র্যাকশন, তাহলে এটাও ফ্র্যাকশন। তাহলে বি স্কোয়ারটা পাচ্ছি এ স্কোয়ারের সঙ্গে একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ গুণ করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সবসময় বলা যায় যে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। পার্টিকুলারলি এইখান থেকে বলতে পারলাম যে এ স্কোয়ারের মান গ্রেটার দ্যান বি স্কোয়ার। তাহলে এইবার ছবি থেকে দেখো অনায়াসই বুঝতে পারবে। তাহলে এইটা যদি আমি মূল বিন্দু যদি আমার হয়ে যায়, তাহলে এই বিন্দুটা যদি এই কমা 0 হয়, তাহলে এই বিন্দুটা কত হবে আমাদের, মাইনাস এই কমা 0। এখান থেকে এটা যদি এ বাই ই হয় তাহলে এটা কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত হবে, মাইনাস এ বাই ই কমা 0। তাহলে এই নিয়ামকের সমীকরণ কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। এটা হবে নিয়ামকের সমীকরণ আমাদের। নাভি স্থানাঙ্ক পেয়ে গেলাম। আগের ক্ষেত্রে সেই নাভি লম্বের দৈর্ঘ্য সেসব লাগবে, তার নাভির প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 4টে হবে কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে। মূল বিন্দু কিন্তু 0 0, অর্থাৎ কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এই ক্ষেত্রে। আচ্ছা বেশ, কিছু জিনিসকে একটু জেনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে একটা উপবৃত্তের দুটো শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এখান থেকে এটুকুনি যেহেতু এ ধরেছিলাম, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এ কমা 0 এবং মাইনাস এ কমা 0। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। পরাক্ষ, পরাক্ষ এবং উপাক্ষ, মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস। এই যে এখানে এ এ ড্যাশড, একে বলা হয় এ এ ড্যাশড, যেটা পাচ্ছি আমরা সেটাকে আমরা বলছি পরাক্ষ। একে পরাক্ষ বলে বা মেজর অ্যাক্সিস বলে, মেজর অ্যাক্সিস। আর এই যে আমি মূল বিন্দুতে লম্ব টেনেছি, যদি এটা বি আর বি ড্যাশড বিন্দুতে কাট করে, তাহলে বি বি ড্যাশড এর দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু 2b। একে উপাক্ষ বলে, একে বলছে কি উপাক্ষ
বা মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে পরাক্ষ সবসময় উপাক্ষর থেকে বড়, তবেই তো বি স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার হচ্ছে। বি স্কোয়ার গ্রেটার দ্যান এ স্কোয়ার হলে বি গ্রেটার দ্যান এ ডেফিনেটলি হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি আমরা নাভিলম্বতে। নাভিলম্বের যে দৈর্ঘ্য, অর্থাৎ নাভিতে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা যদি এ ই কমা এল যদি ধরি, তাহলে এই বিন্দুটা কার উপরে আছে? উপবৃত্তের উপরে আছে। উপবৃত্তের সমীকরণ তো এটা। তাহলে আমরা নিই ছবিটা ছোট করে নিই। আচ্ছা, তো আমাদের কি দরকার? নাভিলম্বের দৈর্ঘ্য। তো এই বিন্দুটার স্থানাঙ্ক, এস বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এই কমা 0, তাহলে এটা ধরে নিচ্ছি এই কমা এল। তাহলে এল এর মান, এল বলতে কোনটা বুঝছি? তাহলে এইখান থেকে এইটুকুনি কি এল বুঝছি। তাহলে এই বিন্দুটা কার উপরে আছে? এই উপবৃত্তের উপরে আছে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার উপরে যদি বসিয়ে দিই, তাহলে এর জায়গায় এই বসালে এ স্কোয়ার ই স্কোয়ার বাই এ স্কোয়ার, এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এবার এ স্কোয়ার কাটবে, এটা ই স্কোয়ার। আবার ই মানে আমরা কত দেখেছি? ই মানে তো এইটা √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, উৎকেন্দ্র যেটা পেয়েছিলাম। তাহলে এটা মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ারের জায়গায় যদি এটা বসিয়ে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে কত হচ্ছে? বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো এল ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এবার নাভিলম্বের দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ একক। তাহলে এই হচ্ছে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছো। একটা হবে এ প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, আর একটা হবে মাইনাস এ কমা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। চারটে বিন্দু হয়ে গেল আমাদের এখানে। তাহলে এই পর্যন্ত আমরা করলাম আজকে। ইম্পর্টেন্ট জিনিস ইচ্ছা করে আমি পুরো জিনিসটা করালাম। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, ফার্স্টে উপবৃত্ত ধরে নেওয়া হলো এরকম ভাবে। অনুপাতটা দেখবে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, কিভাবে সি ধরা হচ্ছে, তারপরে কিভাবে স্ট্রাকচারটা আসছে আমাদের, উপবৃত্তের সমীকরণটা কি করে এলো, তার জেনারেল ফর্মটা কি এলো, সেখান থেকে আমরা তাদের শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছি, পরাক্ষ পেলাম, উপাক্ষ পেলাম, নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম, অ্যাট লাস্ট নাভিলম্বের দৈর্ঘ্য পেয়েছি, নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক পেয়েছি। তাহলে এইটার উপর ভিত্তি করে কিন্তু বাকি সূত্রগুলো হবে, যেটা আমরা পরের ক্লাসে সম্ভবত ক্লাসরুমে করব। এইগুলো তোমরা বাড়িতে দেখো। নেক্সট দিন আমাদের ক্লাসরুমে আমরা আমাদের ক্লাস শুরু করব, পরের থেকে আমরা শুরু করব। থ্যাংক ইউ।